নেক্সট দিন আমাদের সকালে জার্নি হলো মানালি থেকে কাজা এইচআরটিসি বাসে। সেই জন্য অনেক সকালে আমাদের হোটেল ছাড়তে হয়েছিল। রাত্রেই হোটেল মালিককে সবকিছু পেমেন্ট করা ছিল এবং সকালে বেরিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। তো অনেক সকালে আমাদের হোটেল থেকে বেরোতে হয়। 5:30টার মধ্যে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ি। এরপর আমরা অনেক সকালে এইচআরটিসির বাস স্ট্যান্ডে গিয়ে হাজির হই। মোটামুটি 5:30টার মধ্যে আমরা ওখানে ঢুকে যাই। এত ভোরে বেরোনোর জন্য আমাদের যে ড্রাইভার ছিল গাড়ির, তো তাকে ফোন করে অনেক রিকোয়েস্ট করার পর তিনি রাজি হন। আমরা খুব মুশকিলের মধ্যে পড়েছিলাম। অবশেষে আমরা পৌঁছে যাই স্ট্যান্ডে এবং তারপর প্রায় আধ ঘন্টা মতো ওয়েট করার পর কুলু হতে বাসটি মানালি এসে পৌঁছায় এবং সেখানে 10 মিনিট ওয়েট করার পর মানালি থেকে মোটামুটি 6টার দিকে ছেড়ে দেয়। এটি মোটামুটি কাজাই পৌঁছতে 11 থেকে 12 ঘন্টা সময় নেবে। ঘড়িতে এখন ঠিক 6টা বাজে। বাসটি কাজা যাওয়ার জন্য একেবারে প্রস্তুত। এইবারে খুব শীঘ্রই মানালি থেকে বাসটি ছেড়ে কাজার দিকে রওনা দেবে। বাসটি এখন মানালি থেকে ছেড়ে কাজার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে অলরেডি। আর এই মতো অবস্থায় বাঁদিকে বিয়াস নদীর চর দেখা যাচ্ছে এবং দূরে বরফে ঢাকা পাহাড় এবং তার উপরে একদম সকালের সোনালী সূর্যের আলো এক কথায় অপূর্ব দৃশ্য তৈরি করছে। বাসটির এই যাত্রাপথে বাসটি মানালি হয়ে অতল টানেল হয়ে কোকসার হয়ে বাতালে পৌঁছবে এবং তারপর ওখান থেকে কুমজুম পাস হয়ে চিখাম হয়ে কাজায় পৌঁছাবে। ঘড়িতে বাজে সকাল 8টা। বাসটি এখন একটি স্টপেজে দাঁড়িয়েছে। স্টপেজের নাম হলো কোকসার। এই কোকসার হলো স্পিতি উপত্যকার প্রবেশপথের একটি ছোট্ট গ্রাম, যা মানালি থেকে বাসে যাত্রার সময় প্রথম বড় ধরনের স্টপেজ হিসেবে বিবেচিত হয়।
এই সুযোগে আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্টে ছিল আলু পরাঠা এবং লোকাল আচার, তার সঙ্গে ছিল গ্রিন টি। কোকসার উচ্চতা এবং পরিবেশের কারণে রাস্তার অংশবিশেষ একটু সংকীর্ণ হওয়ার জন্য বাস গাড়ির গুরুত্বপূর্ণ বিশ্রামের স্থান। এখান থেকে যাত্রা তরতরি এগিয়ে যায় এবং এখান থেকে গ্রামফু, বাতাল, কুনজুমলা পাস পেরিয়ে কাজা পর্যন্ত যায়। এই স্টপেজ সংলগ্ন এলাকায় স্থানীয় চা দোকান এবং ছোট ছোট ঘর রয়েছে, যেখানে পর্যটকেরা সাময়িক আরাম পেতে পারেন। কোকসার থেকে কাজা পর্যন্ত রাস্তা বিখ্যাত, কঠিন কিন্তু প্রাকৃতিক দৃশ্যে ভরা। যাত্রাপথে দুই পাশে সবুজ এবং শুষ্ক পাহাড়ের অপরূপ দৃশ্য আমাদের চোখকে মনোমুগ্ধ করে। এই পাহাড়গুলি গাছপালা দ্বারা আংশিকভাবে ঢাকা, যেখানে স্থলভাগ অনেকটা শুষ্ক ও পাথুরে, কিন্তু গাঢ় সবুজ পাইন বন এখানকার প্রকৃতিকে জীবন্ত রাখে। এই সবুজ এবং শুষ্ক পাহাড়ের সমন্বয়ে একটি বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ গড়ে ওঠে, যেখানে একদিকে লম্বা পাইন গাছ সুন্দরভাবে ছড়িয়ে থাকে, অন্যদিকে শুষ্ক পাথুরে পাহাড়ের মৃদু রং আর স্থিতিস্থাপকতা দেখা যায়। এই ধরনের ভূদৃশ্য পাহাড়ের উচ্চতার সঙ্গে সঙ্গে ছোট ছোট পরিবর্তিত হয়, যা এই যাত্রাটিকে আরো আকর্ষণীয় এবং স্মরণীয় করে তোলে। রাস্তার দুপাশের এই পাহাড়গুলো সম্পূর্ণরূপে সবুজ ঘাসে আবৃত, যেখানে একটিও পাইন গাছ বা বড় কোনো গাছ দেখা যায় না। এই ধরনের পাহাড়ি ভূমি সাধারণত উচ্চতার কারণে গাছপালা বাড়ার উপযুক্ত হয় না, তাই সবুজ ঘাসই প্রধানত জায়গাটি আচ্ছাদিত করে। এখানে সবুজ ঘাসে ভরপুর পাহাড়গুলো যাত্রাপথকে আরো মনোমুগ্ধকর করে তোলে, যেখানে কোনো বন না থাকলেও প্রাকৃতিক সৌন্দর্যের এক ন্যূনতম আরম্ভ থাকে এবং পাহাড়ের প্রতিটি ঢাল প্রকৃতি প্রেমীদের হৃদয়ে বিস্ময় এবং প্রশান্তি এনে দেয়। একটি মজার বিষয় লক্ষ্য করলাম যে আমাদের যে রাস্তাটি বয়ে গেছে, ঠিক রাস্তাটি পাশে বাঁদিকে যে নদীটি বয়ে গেছে তার সঙ্গে একেবারে প্যারালাল, অর্থাৎ নদীর ডাইরেকশন অনুযায়ী আমাদের রাস্তা তৈরি হয়েছে। নদীর জলটি স্বচ্ছ নীল রঙের, যেটি আমাদের অন্তরকে অনেক আনন্দ দেয়। এই রাস্তার বাস যাত্রায় দুপাশের পাহাড়ে শুধুমাত্র শুষ্ক এবং পাথুরে পাহাড় দেখা যায়, যেখানে কোনো পাইন গাছের উপস্থিতি নেই। এই শুষ্ক পাহাড়ের উপর প্রাচীন মরু ভূদৃশ্যের ছাপ পরিষ্কার, যার ফলে পুরো পাথর প্রাকৃতিক পরিবেশে এক ধরনের নির্জনতা এবং কণ্টকীয়তা দেখা যায়। এই ধরনের পরিবেশে যাত্রাপথকে এক চিরস্থায়ী স্মৃতিতে পরিণত করে, যেখানে ঘন সবুজ বন না থাকলেও শুষ্কতা এবং কঠিন প্রকৃতির মাঝে এক ভিন্ন ধরনের সৌন্দর্য বিরাজ করে। যাত্রীরা একাকিত্বের অনুভূতি নিয়ে এই বিস্তীর্ণ শুষ্ক পাহাড়ের মাঝে পথ চলতে থাকেন, যা প্রকৃতির অপরূপ মাধুর্য প্রকাশ করে।
প্রায় দুপুর 2টোর সময় আমরা বাস থেকে নেমে খাবার বিরতির জন্য থেমেছিলাম। জায়গাটির নাম ছিল বাতাল। বাতাল হলো স্পিতি উপত্যকার পথে একটি ছোট্ট গুরুত্বপূর্ণ স্টপেজ, যা বাস যাত্রীদের জন্য খাবার দাবারের স্থান হিসেবে পরিচিত। এখানে স্থানীয় ধাবা এবং খাবারের দোকানগুলো থাকে, যেখানে খাবারের স্বাদ ও বিশ্রামের সুযোগ পাওয়া যায়। বাতালে বাসটি থামার ফলে আমরা দীর্ঘ পাহাড়ি যাত্রার ক্লান্তি থেকে মুক্তি পেয়েছিলাম এবং স্থানীয় খাবারের স্বাদ নিতে পারলাম। এটি একটি গুরুত্বপূর্ণ বিরতি ছিল, যাতে করে পরবর্তীকালে খারাপ পথ এবং পাহাড়ি চড়াই মোড়ায় সুস্থ এবং সতেজভাবে আমরা অতিক্রম করতে পারি। এরপরে আমরা কুনজুমলা বা কুনজুম পাস এই জায়গায় আমরা পৌঁছালাম। এটি হিমাচল প্রদেশের লাহোর এবং স্পিতি উপত্যকা সংযুক্ত করার একটি উঁচু, প্রায় 4551 মিটার উচ্চতায় অবস্থিত একটি পাহাড়ি জায়গা। এখানে কুনজুম দেবী মন্দির স্থাপিত আছে, যা মাতৃশক্তির প্রতীক হিসেবে পরিচিত এবং স্থানীয় ও যাত্রীদের কাছে এটি একটি পবিত্র স্থান। মন্দিরটির চারপাশে বৌদ্ধ ধর্মীয় প্রার্থনা পতাকা এবং সাধুদের জন্য স্থানীয় চর্চার ছাপ দেখতে পাওয়া যায়। এই পাস থেকে দেখা যায় বিশাল বরফাচ্ছন্ন পর্বতমালা, বারাসিগ্রি গ্লেসিয়ার, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্লেসিয়ার, এবং স্পিতি উপত্যকার মনোরম দৃশ্য। কুনজুমলা একটি গুরুত্বপূর্ণ পর্যটন ও ধর্মীয় স্থান, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিকতা একত্রে মিলিত হয়েছে। এটি নিঃসন্দেহে বলা যেতেই পারে যে এই HRTC বাস আমাদের স্পিতি উপত্যকার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সারমর্ম উপভোগের সুযোগ দেয়। যেহেতু বাসটি বিভিন্ন মনোরম স্থান দিয়ে যায়, যেমন কুকসার, বাতাল, কুনজুমলা, তাতে আমরা প্রতিটি অবস্থানের প্রাকৃতিক দৃশ্য এবং স্থানীয় ঐতিহ্যের কাছ থেকে সরাসরি সংস্পর্শে আসতে পারি। বাসটি যখন এই ধরনের উপত্যকার মধ্যে দিয়ে এগিয়ে চলে, তখন পুরো পরিবেশটি এমন এক রহস্যময় পৃথিবীর মতো মনে হয়, যেন আমরা এক সম্পূর্ণ অন্য গ্রহে পৌঁছে গেছি। চারপাশে বিরাট শুষ্ক পাথরের পাহাড় দাঁড়িয়ে থাকে, যা বন বা গাছপালা ছাড়াই শক্ত ও অবিচল হয়ে রয়েছে। এই পাহাড়গুলি পরস্পরের চেয়ে বিশাল, স্থির এবং কঠোর, যা প্রকৃতির এক অনন্য বাহ্যিক রূপকে প্রকাশ করে। এই গ্রহের মতো শুষ্ক পাথরের পাহাড়ের মাঝে ঝরঝরে নীল সবুজ রঙের নদী প্রবাহিত হয়েছে, যা পুরো দৃশ্যপটকে এক অসাধারণ প্রাণদায়কতা দেয়। নদীর জল এতটাই স্বচ্ছ যে তা যেন পর্বতারোহীদের কাছে এক প্রাকৃতিক আশীর্বাদ। নদীর নীলাভ সবুজ রং এবং পাথরে পাহাড়ের ল্যান্ডস্কেপের সমন্বয় এই যাত্রাকে এক মায়াবী ও স্বপ্নময় অনুভূতিতে পরিণত করে। এ যেন প্রকৃতির এক অপরূপ মঞ্চে আমরা উপস্থিত হয়েছি। এই নদী যেমন দেখায় জীবনের স্রোত, ঠিক তেমনই আসে শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের বার্তা।
এই ভিন্ন গ্রহের মতো শুষ্ক এবং পাথরের পাহাড়ের মাঝে নীলাভ সবুজ রঙের নদী দেখা যায়, যা পুরো দৃশ্যপটকে এক অসাধারণ প্রাণদায়কতা দেয়। নদীর জল এতটা স্বচ্ছ এবং পরিচ্ছন্ন, তা যেন পর্বত আরোহীদের কাছে এক প্রাকৃতিক আশীর্বাদ। এরপর আমরা আরেকটি জায়গায় নামলাম। বাসটি এখন চিচাম এলাকার নিকটবর্তী একটি গ্রামে এসে হাজির হয়েছে। এই গ্রামটি প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গম স্থল, যেখানে স্থানীয় মানুষের সাধারণ জীবনযাপন ও ঐতিহ্যবাহী সংস্কৃতি দেখা যায়। চিচাম অঞ্চলের গ্রামগুলো পাহাড়ি আঞ্চলিক প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, যেখানে নির্মল পরিবেশ, শুষ্ক পাহাড়ি ভূমি এবং ঘন সবুজ বাঁশ ও ঘাসের মেলবন্ধন থাকে। এই গ্রামটি সাধারণত ঠান্ডা, প্রশান্ত এবং দর্শনীয় দৃশ্যের আবাসস্থল, যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। গ্রামে বাস থামার সময় যাত্রীরা স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। এছাড়া এখান থেকে উপত্যকার অন্য স্থানগুলোতে যাত্রা করা সহজ হয়। চিচাম এলাকার আশেপাশের পরিবেশ ও জনগোষ্ঠী একত্রে স্পিতির সত্তার একটি প্রধান অংশ তুলে ধরে। পাহাড়ের কিছু রাস্তা স্থানীয়ভাবে পাথর ভেঙে নির্মিত, যা আমরা যাত্রার সময় সরাসরি দেখতে পেয়েছিলাম। এই প্রক্রিয়ায় বড় বড় পাথরগুলি ড্রিল ও প্লাস্টিক প্রযুক্তি ব্যবহার করে ভাঙা হয়। এরপর পাথর খণ্ডগুলো রাস্তার তৈরির জন্য ব্যবহার করা হয়। এটি একটি অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ, যেটি বিশেষজ্ঞ শ্রমিক ও আধুনিক যন্ত্রপাতির সাহায্যে সম্পন্ন করা হয়। এই ধরনের রাস্তা নির্মাণে পাহাড়ের কাঠিন্য এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, কারণ পাহাড়ি এলাকায় ভূমিকম্প, ভূমিধস ও ভারী বরফপাতের সম্ভাবনা থাকে। পাথর ভাঙার মাধ্যমে রাস্তা তৈরির ফলে স্থানীয় যোগাযোগ অনেক সহজ হয় এবং দুর্গম জায়গাগুলোতে মানুষের জীবনযাত্রা উন্নত করা যায়। আমাদের যাত্রার সময় এই প্রক্রিয়ার সাক্ষী হতে পারা প্রকৃতপক্ষে এক অনন্য অভিজ্ঞতা, যা পাহাড়ি নির্মাণ প্রকৌশলের জটিলতা ও মানুষের পরিশ্রমের এক জীবন্ত প্রমাণ। এই রাস্তা নির্মাণ হলো পাহাড়ের কঠোর পরিবেশে মানব অভিযাত্রার এক শক্তিশালী নিরীক্ষণ। দূরের ওই স্নো ক্যাপড অর্থাৎ বরফের পাহাড়গুলো যেন আমাদের সঙ্গে লুকোচুরি খেলতো। কখনো তারা মেঘের আড়ালে এসে লুকিয়ে পড়ে, আবার কখনো হঠাৎ করেই স্পষ্ট হয়ে উঠত, যা আমাদের যাত্রাকে এক মজাদার ও রহস্যময় অভিজ্ঞতায় পরিণত করত। এই বদলানো দৃশ্য আমাদের মনকে মুগ্ধ করত এবং হৃদয়ে এক অদ্ভুত আনন্দের সঞ্চার করত। বাসে যাত্রা করার সময় আমরা লক্ষ্য করেছিলাম যে যাত্রীরা খুব ইন্টারেস্টিং ছিল, কারণ কিছু যাত্রী যেরকম মানালি থেকে আসছিলেন, আবার ঠিক তেমনই কিছু যাত্রীরা এক গ্রাম থেকে অন্য গ্রামে যাত্রা করছিলেন। এই মানুষগুলোর ভিন্ন ভিন্ন জীবনধারা, ভাষা, সংস্কৃতি এবং জীবনধারার বৈচিত্র্য আমাদের অনুপ্রাণিত করে। তারা কেউ হয়তো প্রকৃতির সংস্পর্শে, কেউ বা পারিবারিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে যাত্রা করছিলেন। বাসের এই সংস্কৃতি আমাদের মনে করিয়ে দেয় যে প্রত্যেকেরই আলাদা জীবন হলেও প্রকৃতি এবং পারস্পরিক যোগসূত্রের মাধ্যমে তারা তাদের জীবন এক হয়ে যায়। এই যাত্রা কেবল একজন পাহাড়ি ভ্রমণ নয়, বরং মানুষের জীবন ও সংস্কৃতির এক সুন্দর মিলন স্থল।
বাসটি যখন বিভিন্ন ছোট ছোট গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন প্রত্যেকটি গ্রামের সৌন্দর্য সত্যি অসাধারণ ছিল। বাসটি বরফের পাহাড়, পাথুরে পাহাড়, সবুজ পাহাড় এবং বিস্তৃত সমতল ভূমির মধ্যে দিয়ে চলতে থাকলো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা স্পিতি উপত্যকার মেন জায়গায় পৌঁছে যাব, যেখান থেকে কাজা শহর খুব কাছে। আমরা মোটামুটি কাজা শহরের কাছে এসে গেছি। এইগুলো তার পার্শ্ববর্তী গ্রাম। অনেক বাড়ির আঙিনায় ছোট ছোট স্তূপা দেখতে পেলাম, যা স্থানীয় ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এইসব স্তূপ ঘরের আশেপাশে শান্তি ও সুরক্ষা বয়ে আনে এবং গ্রামের মানুষের বিশ্বাসের মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
এছাড়াও লক্ষ্য করলাম অনেক বাড়ির ছাদের উপর স্তূপের পাশেই কাঠের বা বাঁশের তৈরি মাচাতে ঘাসের স্ট্র বা খড় জমা রাখা হয়। এগুলো শীতের জন্য পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয় বা অন্যান্য কৃষিজাত কাজে লাগে। এই টেরাসগুলো গ্রামের জীবন এবং কৃষি জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকে। এরই মধ্যে দূর থেকে আমরা কি মনাস্ট্রি এবং তার পার্শ্ববর্তী এলাকা চিহ্নিত করলাম, যেটা আমরা তার পরবর্তী দিনে ভিজিট করব বলে প্ল্যান করেছিলাম। আর কিছুক্ষণ পরে আমরা কাজা শহরে প্রবেশ করব।